নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। আমরা বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, সুপ্রিম কোর্টে জানালো সিবিএসই বোর্ড। আইসিএসই ও আইএসসির পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত। জরুরি অবস্থার ৪৫ বছর পূর্তির দিনে কংগ্রেস ও গান্ধী পরিবারকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধী পরিবারকে ক্ষমতালোভী বলে আক্রমণ অমিতের। দেশের মানুষ পুত্র সন্তান লাভের আশা করেছিল, তাঁদের ৫টি কন্যা সন্তান দেওয়া হয়েছে। মোদী সরকারকে বিঁধতে গিয়ে বিতর্কে কংগ্রেস নেতা, বিপাকে পড়ে ক্ষমা চাইলেন তিনি। পেট্রোল ও ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। দেশের মানুষকে বাঁচাতে কেন্দ্রের সরকারকে কোয়ারেন্টিনে পাঠানোর ডাক দিল বাম ছাত্র যুবরা। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে সমর্থকদের জন্য ক্লাবের লোগো দেওয়া মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এলো ক্লাব কর্তৃপক্ষ। লাল হলুদের প্রশংসায় ক্রীড়ামন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই আমাদের নজর রাখতে হবে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কি আদৌ হবে। যদিও আজকে সিবিএসই পরিষ্কার জানিয়েছে যে পরীক্ষা নেওয়ার মতন বা আয়োজন করার মতন পরিস্থিতি এখন নয়, তাই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষাগুলো হওয়ার পূর্বসূচি ছিল, তবে সেই সূচিকে বাতিল করার কথা আজকে জানিয়েছে সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টে। এর পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে, আইসিএসইও এবং আইএসসিও জানিয়েছে তারা পরীক্ষা বাতিল করছে, কারণ যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে করোনার জেরে, সেই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার মতন অবস্থা এই মুহূর্তে নেই। যদিও সিবিএসইর তরফ থেকে এটাও জানানো হয়েছে যে পরবর্তী সময় যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা চলবে। এছাড়াও যারা পড়ুয়ারা, তাদের ক্ষেত্রে কিভাবে আপগ্রেডেশন হবে, তাদের পরীক্ষার ফল যে প্রত্যেক বছর একটা আশা থাকে যে প্রমোশনের, সেই প্রমোশনের জায়গাটা কি করা হবে, এই প্রশ্ন করা হলে বেশ কিছু বিষয় নিয়ে আজকে সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টে জানায় যে তাদের পরিকল্পনা কি রয়েছে। তার পাশাপাশি সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই পরিস্থিতিতে কোনো রকমভাবেই এই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, তাই বাতিলের সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। যদিও আজকে কোনো রকমভাবে নির্দেশ প্রেরিত করেনি সুপ্রিম কোর্ট। আগামীকাল সকাল 10:30টায় ফের শুনানি। জুলাইয়ে হচ্ছে না সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, সুপ্রিম কোর্টে জানালো সিবিএসই। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান সিবিএসইর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ইতিমধ্যেই জানিয়েছেন পরীক্ষা আয়োজন করতে পারবেন না। বৃহস্পতিবার সিবিএসই শীর্ষ আদালতে জানিয়েছেন ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পূর্বসূচিত পরীক্ষাগুলি বাতিল করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর পরীক্ষা নেওয়া হবে। এদিন সুপ্রিম কোর্ট সিবিএসইর কাছে জানতে চায় তারা কি পরবর্তী সময়ে পড়ুয়াদের পরীক্ষায় বসার সুযোগ দেবে নাকি আভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সিবিএসই জবাবে জানায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরে নেওয়া হবে, দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হচ্ছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে শেষ 3টি পরীক্ষার ভিত্তিতে। বোর্ড আরও জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা দিতে ইচ্ছুক। বোর্ড পরীক্ষার পূর্বসূচির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিভাবকের একাংশ। সেই আবেদনের শুনানি হলো সুপ্রিম কোর্টে। এদিকে আইসিএসই বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলো আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। আইসিএসইর পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। যদিও বৃহস্পতিবার কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট, শুক্রবার সকাল 10:30টায় ফের শুনানি সুপ্রিম কোর্টে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। এমার্জেন্সি এবং 1975 সাল
ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সেই সময়কে তুলে ধরে এত বছর পর যখন সেই ভয়ানক পরিস্থিতির কথা ভাবলেও গায়ে কাঁটা দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে সেই এমার্জেন্সির সময়কে তুলে ধরে আজকে অমিত শাহ একের পর এক টুইট করেছেন গান্ধী ফ্যামিলি এবং কংগ্রেসকে বিধে। পরপর তিনি বলেছেন যে এই গান্ধী পরিবার তারা ক্ষমতালোভী এবং এই ক্ষমতার জন্যই 1975 সালে এই সুপার এমার্জেন্সি ইম্পোজ করা হয়েছিল। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপির তরফ থেকেই নয়, কংগ্রেসের তরফ থেকেও এর পাল্টা রিয়াকশন এসেছে। আজকে কংগ্রেস মুখপাত্র তিনি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন এবং যেটা বলেছেন আক্ষরিকভাবে যে সীমান্তে যে সমস্যা রয়েছে সেই সীমান্তের সমস্যার জন্য মোদী সরকার কিভাবে দায়ী, অর্থাৎ চীনারা অনুপ্রবেশ করছে, চীনা সেনা দেশের ভেতরে ভারতীয় ভূখণ্ডে চলে আসছে, অথচ মোদী সরকার বলছেন সবকিছু ঠিক আছে, কোনো অনুপ্রবেশ হয়নি, কোনো পোস্ট দখল হয়নি। অর্থাৎ এই বিষয়ে একদম সরগরম ছিল আজকের রাজনীতি। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থার 45 বছর পূর্তির দিনটিকে হাতিয়ার করে এবার কংগ্রেস দলকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাঁচাচলা ভাষায় একের পর এক টুইটে অমিত শাহ লেখেন, একটি পরিবার ক্ষমতার লোভে সে সময় জরুরি অবস্থা জারি করেছিল। এখানেই থামেননি তিনি, কংগ্রেস ও গান্ধী পরিবারের নিন্দা করেছেন অমিত শাহ। সে সময় রাতারাতি কারাগার হয়ে গিয়েছিল গোটা দেশ। এখনও কেন এমার্জেন্সি মনোভাব কংগ্রেসের? কেন একটি নির্দিষ্ট বংশের সদস্য ছাড়া অন্য কোনো নেতা দলে মুখ খুলতে পারেন না? কেন কংগ্রেস নেতারা অবসাদগ্রস্ত ও নিজের দলের উপরে বিরক্ত হয়ে যাচ্ছেন? মানুষের সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বাড়তেই থাকবে। তবে বিজেপির কটাক্ষের জবাব দিতে কসুর করেনি কংগ্রেসও। দলের মুখপাত্র পবন খেরা চীনের সঙ্গে ভারতের সাম্প্রতিক সীমান্ত সমস্যা নিয়ে সরব হন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যকেই খণ্ডন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তা কিভাবে সম্ভব? প্রশ্ন তোলেন তিনি। आप उन लोगों को लाल आंख दिखा रहे हैं जो आपके घर में बैठकर आपको आगाह कर रहे हैं कि साहब अपने घर की सीमाओं को हमें बचाना है, वहां दुश्मन आ चुका है, और दुश्मन को आप क्लीन चिट दे रहे हैं। ये इस देश के इतिहास में पहली बार हुआ। प्रधानमंत्री का वक्तव्य कि कोई घुसपैठ हुई ही नहीं, उसको आज तक चीन पूरे विश्व समुदाय को दिखा रहा है कि देखिए भारत के प्रधानमंत्री स्वयं बोल रहे हैं कि चीन अपने ही भूभाग पर है और हमारे भूभाग में गलवान है। ये चीन के वक्तव्य। जब रोष बढ़ा, लोगों को गुस्सा आया, हमारे कई रिटायर्ड जनरल्स के ट्वीट्स उस दिन उस रात के हम सबने देखे और आंखों में आंसू आ गए, जहां वो कह रहे हैं कि हम किस सीमा के लिए लड़ रहे हैं जब हमारे देश के प्रधानमंत्री ऐसी बात कर रहे हैं। वो आनंद फानंद में दूसरे दिन प्रधानमंत्री कार्यालय प्रधानमंत्री के वक्तव्य का खंडन कर, यह भी इस देश के इतिहास में पहली बार हो रहा है कि प्रधानमंत्री के वक्तव्य का खंडन प्रधानमंत्री कार्यालय करे, वो भी इतने महत्वपूर्ण मुद्दे पर। এদিকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র আবার ইউপিএ আমলে ভারতের ভূখণ্ডে পাকিস্তান ও চীনের অনুপ্রবেশ নিয়ে তথ্য তুলে খোঁচা দেন। 1963 Pakistan illegally ceded 5180 square kilometers of Indian territory in Pakistan occupied Kashmir to China। मतलब सोचिए 38,000 स्क्वायर किलोमीटर चीन ने हड़प लिया था भारतवर्ष का, और 5180 स्क्वायर किलोमीटर ये साइनो पाकिस्तान एग्रीमेंट के अंतर्गत, जिसको कि कांग्रेस पार्टी ने यहां स्वीकार किया है, उन्होंने पाकिस्तान ने चीन को दे दिया। कुल मिला के ये कितना हुआ, मुझे यहां गणित करने की आवश्यकता नहीं है। 43,000 स्क्वायर किलोमीटर के विषय में अभी प्रधानमंत्री जी के चिट्ठी में बात हुई थी, जिसको लेकर मां बेटे रोज सवाल पूछ रहे हैं। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে প্রথম থেকেই সরব রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব। এদিকে বিজেপির তীর নিশানা করেছে সেই গান্ধী পরিবারকেই। এই আবহে সরগরম রাজধানীর রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সবকিছুতেই রাজনীতি আর রাজনীতি। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা বিতর্কিত মন্তব্য করে বসলেন। তার উদ্দেশ্য ছিল মোদী সরকারের যে প্রকল্পগুলো, যেই প্রকল্পগুলোকে নিয়ে বিজেপি বড়াই করে দেশ জুড়ে প্রচার চালায়, সেই প্রকল্পগুলোকে কটাক্ষ করা, এবং সেই কটাক্ষ করতে গিয়ে কন্যা সন্তানের সঙ্গে তুলনা করে ফেললেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা। এবং পরিস্থিতি এমন যে বিজেপির নেতা নেত্রীরা তো বটেই, স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও পাল্টা খোঁচা দিতে ছাড়লেন না, এবং বিপাকে পড়ে সেই কংগ্রেস নেতাকে ক্ষমাও চাইতে হলো। মোদী সরকারের কাজকর্মের সমালোচনা করতে গিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করে বিতর্কে কংগ্রেস বিধায়ক। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটওয়ারি
নোটবন্দি, জিএসটি সহ বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনার সমালোচনা করে বুধবার টুইটে লেখেন, দেশের মানুষ পুত্র সন্তান লাভের আশা করেছিল, কিন্তু তাদের 5টি কন্যা সন্তান দেওয়া হয়েছে। এখনও জন্মালো না বিকাশ, উন্নয়ন। জিতুর ওই মন্তব্যের পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ খোলেন। শিবরাজ তার টুইটে লেখেন, যখন দেশে রানী দুর্গাবতীর আত্মবলিদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে, তখন একটি পুত্র সন্তান চেয়ে 5টি কন্যা সন্তান পাওয়ার মতো মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। কন্যা সন্তানের জন্ম দেওয়া কি অপরাধ? কন্যা সন্তানদের অপমান করার জন্য সোনিয়াজি কি তার দলের নেতাদের দায়িত্ব দিয়েছেন? আসলে মধ্যপ্রদেশের রাও কেন্দ্রের বিধায়ক জিতুর টুইটের লক্ষ্য ছিল 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান। কিন্তু ওই মন্তব্যের পরই সমালোচনা ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ক্ষমা চাইতে বাধ্য হন সে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জিতু পাটওয়ারি। পরে আরেকটি টুইটে জিতু লেখেন, আমার মন্তব্যে কেউ আহত হলে আমি দুঃখিত, কন্যা সন্তান তো স্বর্গীয় জিনিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে ক্রমাগত দাম বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের এবং সার্বিকভাবে কেন্দ্রের ওপর চাপ বাড়ছে এ বিষয়ে। সার্বিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ আন্দোলনে মুখরিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে একদিকে যেমন প্রতিবাদ গড়ে তোলা হয়, যেটা বারবার করে উঠে আসছে, যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমছে, সেখানে কি করে ভারতে সেই তেলের দাম বেড়ে যাচ্ছে? এই স্বাভাবিক প্রশ্নটাই কোনো মতেই মাথায় ঢুকছে না বিরোধীদের। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বাম ছাত্র যুবরা তারা আজকে মহানগরীর রাস্তায় নামে প্রতিবাদ কর্মসূচিতে তারা সোচ্চার হয় এবং সার্বিকভাবে এই দেশের মানুষকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকারকে কোয়ারেন্টিনে পাঠাবার ডাকও দেয় তারা। লাগাম ছাড়া পেট্রোপণ্যের দর, নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এবার শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সমীর চক্রবর্তী প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমছে, তখন ভারতে কেন তেলের দাম বৃদ্ধি হচ্ছে? দেশের মানুষকে বাঁচাতে এবার কেন্দ্রের সরকারকে কোয়ারেন্টাইনে পাঠানো দরকার। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার মিছিল থেকে সরব হলো বাম ছাত্র যুবরা। করোনা আবহের মধ্যেই এদিন মহানগরীর রাস্তায় প্রতিবাদে গর্জে ওঠেন তারা। যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এবং ডিজেলের দাম যেভাবে পেট্রোলের দামকে ছাড়িয়ে গেছে, এটাকেই হয়তো মোদি ম্যাজিক বলে। গোটা পৃথিবীতে ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের দাম কমছে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের দেশে যেভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কয়েকদিনের মধ্যে দেখবেন পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি করে ফেলছে। লকডাউনের বাজারে 3 মাস 4 মাস গাড়ি বেরোয়নি, পেট্রোলের চাহিদা ছিল না, ডিজেলের চাহিদা ছিল না, পেট্রোল পাম্পগুলো দীর্ঘ সময় বন্ধ ছিল। তারপরেও চাহিদা না থাকা সত্ত্বেও যেভাবে পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরির দিকে ছুটছে, এক সপ্তাহ ধরে যেভাবে বাড়ছে, ডিজেলের দাম যেভাবে পেট্রোলকে ছাড়িয়ে গেছে, এ মোদি ম্যাজিক আর মোদি সাহেবের অপদার্থতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর এই অপদার্থতাকে মদত দিচ্ছে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। এদিকে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার বক্তব্য, পেট্রোপণ্যের এই দর বৃদ্ধি সাময়িক। পেট্রোল এবং ডিজেলের দাম যখন লাগাতার কমেছে, তখন একবারও কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকে মোদিজিকে ধন্যবাদ দিতে শুনিনি বা পেট্রোল ডিজেলের দাম কমার শব্দ উচ্চারণ করতে শুনিনি। আজকে যখন পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত চিৎকার করতে শুরু করেছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার একমাত্র কারণ যে লকডাউনের কারণে বিশ্ব বাজার থেকে তেল এখানে আসছে না, অর্থাৎ মজুদ তেলে টান পড়াতে এই দাম বৃদ্ধি, এটা সাময়িক। গত কয়েকদিন ধরে পেট্রোলের থেকে ডিজেলের দর বেড়েছে, ফলে ক্ষুব্ধ মানুষজন। এবার এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার মেট্রোপলিটন শহরে পেট্রোপণ্যের দর কেমন ছিল। দিল্লিতে পেট্রোলের দর ছিল ৭৯.৯২ টাকা, ডিজেলের দর ৮০.২ টাকা। মুম্বাই পেট্রোলের দর ছিল ৮৬.৭০ টাকা, ডিজেলের দর ছিল ৭৮.৩৪ টাকা। কলকাতাতে পেট্রোলের দর ছিল ৮১.৬১ টাকা, ডিজেলের দর ৭৫.১৮ টাকা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। তেলের দাম বৃদ্ধি নিয়ে তো বিরোধীরা সরব হচ্ছে এবং আগামী দিনেও প্রতিবাদ আরও বড় হবে, এটা পরিষ্কার। এদিকে আপনারা জানেন, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠক ডেকেছিলেন। উমপুন পরিস্থিতি,
তার পাশাপাশি করোনা পরিস্থিতি রাজ্যে সার্বিকভাবে একটা আলোচনা হয়েছে এবং এই উমপুনে ক্ষতিগ্রস্তদের কিভাবে তাদের সাহায্য করা যায়, কিভাবে পাশে থাকা যায়, তার জন্য একটি রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। যেই কমিটিতে রয়েছেন দিলীপ ঘোষও। যদিও এই বিষয়টিকে পুরোপুরি সাংবাদিক বা সংবাদে থাকার মতন কাজ বলে মনে করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে কাজ যদি সরকার করে তাহলেই এই কমিটির সার্থকতা রয়েছে, সরকার যদি কাজ না করে তাহলে এই কমিটির সার্থকতা নেই। যদিও দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা সমীর চক্রবর্তী। তিনি তো বিজেপির যে দুর্নীতির পাহাড় সেই বিষয়টাকে উল্লেখ করছেন কিভাবে না, বিজেপির একেবারে 5 স্টার হোটেলের মতন যে একটি অফিস করা হয়েছে নয়াদিল্লিতে, সেই বিষয়টিকে সামনে রেখে। মিডিয়াকে খুশি করার জন্য মুখ্যমন্ত্রী দলবাজি বন্ধ করুক অবিলম্বে, কাজ করতে হবে সরকারকে। তৃণমূলের লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীর গড়া কমিটির সার্থকতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দাঁতনে নিহত বিজেপি কর্মী পবন জানার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দিলীপ ঘোষের নামে মামলা করা হয়েছে, তাই পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করলেন তিনি। কিন্তু ওটা ওই সমস্যা সমাধানের জন্য নয়, সমস্যা সমাধান সরকারকে করতে হবে, টিএমসি পার্টিকে করতে হবে, কারণ টিএমসি পার্টির লোকেরাই লুট করছে। সরকারি ব্যবস্থায় মমতা ব্যানার্জি খালি প্রেসে বলে দিচ্ছেন এই করবো তাই করবো, তার প্রশাসনের অফিসাররা কর্মচারীরাও তার কথা শোনেন না, তার পার্টির নেতারাও তার কথা শোনেন না। আর আমার মনে হয় এখন তার হাতের বাইরে সব চলে গেছে, ভগবান ভরসায় চলছে। সেজন্য বাংলার মানুষকে নিজের অধিকারটা নিজেকে বুঝে দিন। মিটিংয়ে যে আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার কাছে আমার অভিযোগ, আমরা রাস্তায় বেরোলে আমাকে পুলিশ ধরছে, হাইওয়ের উপরে আটকাচ্ছে, একজন কর্মীকে হত্যা করা হয়েছে, তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছে, আমার নামে এফআইআর হয়েছে। আর আপনার এমএলএ এমপি মন্ত্রী সব অসুস্থ হয়ে হসপিটাল চলে গেছে, মারাও গেল, কেউ নিয়ম মানছে না, কাউকে কেস হচ্ছে না। এটা কেন হচ্ছে? পুলিশের এই কাজ বিজেপিকে আটকানো? আইন সবার জন্য হওয়া উচিত। অন্যদিকে দিলীপের দুর্নীতির তত্ত্বকে খারিজ করে দিয়ে এদিন তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীর দাবি, বিজেপি দিল্লিতে যে প্রাসাদোপম পার্টি অফিস গড়েছেন তার টাকা তারা পেল কোথায়, তাই ওরা আগে বাংলার মানুষকে হিসেব দিক, তারপর তৃণমূলের কাটমানির প্রসঙ্গ টানবেন। এটা করেন তারাই তো হচ্ছে দুর্নীতির চূড়মণি। তার কারণ যে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষণ টেলিভিশনের সামনে টাকা ঘুষ নেন, চোরের মায়ের বড় গলা, দিলীপ ঘোষের প্রশ্নের উত্তর দেওয়াটা এই ব্যাপারে আমি খুব প্রয়োজন আছে বলে মনে করি না। তার কারণ তার আগে উনি উত্তর দিন যে ওনাদের যে কেন্দ্রীয় পার্টি অফিস দিল্লিতে 1200 কোটি টাকা খরচা করে প্রাসাদের থেকেও বড় যে পার্টি অফিসটা বানিয়েছেন তার টাকা কোত্থেকে এলো? পিএম কেয়ারসের 5000 কোটি টাকার হিসেব কে দেবে? সর্বদলীয় বৈঠকে আমফান পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিপূরণের দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই রেস যেন চলছে এখনো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর থাকছে আরো খবর, তাই আপনারাও সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unlock your
your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies. Dream with India. ফিরে এলাম বিরতির পর। আপনারা সবাই জানেন চীনা হ্যাকিং সংস্থা এবং তারা ভারতের বিভিন্ন বড় বড় ক্ষেত্র যেমন বিদ্যুৎ বন্টন, ব্যাংকিং সেক্টরগুলোকে টার্গেট করেছে, এছাড়াও বিভিন্ন বড় বড় সেক্টরগুলোকে টার্গেট করেছে হ্যাক করে নেওয়ার। এবং একটি মেল আসছে, যেই মেল আইডিতে ক্লিক করলেই হ্যাকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিভিন্ন রাজ্যের এই সমস্ত ক্ষেত্রগুলো, ব্যাংকিং, বিদ্যুৎ বন্টন, সব ক্ষেত্রগুলোকে সজাগ করা হচ্ছে। এবং আজকে যখন সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে কিভাবে এই চীনা সংস্থা তারা হ্যাকিং করছে বা হ্যাক করতে চাইছে, কিভাবে তারা অ্যাক্টিভ হতে চাইছে, যে কোনো বড় জায়গাকে একেবারে হ্যাক করে নিতে, নিজেদের কবজায় নিয়ে নিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা নির্দেশিকা, একটা গাইডলাইন এবং সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাক হতে পারে বিদ্যুৎ দপ্তরের ওয়েবসাইট, এমনই আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে মেল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আমরা আমাদের এসিএস, আমার 2 চেয়ারম্যান, আমি তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমন ধরনের প্রিভেন্টিভ মেজার নিচ্ছি যে প্রিভেন্টিভ মেজারে হাজার চেষ্টা করলেও, বিশেষ করে দেখা যাচ্ছিল সংবাদে যে বিদ্যুৎ একটা টার্গেট, বিদ্যুৎ দপ্তর একটা টার্গেট। স্বাভাবিকভাবে অ্যাজ এ মিনিস্টার আমারও একটা অ্যাংজাইটি থেকে যায়। আমি আমার চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি, আমার এসিসের সঙ্গে কথা বলেছি এবং আমরা তার জন্য পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে কোনো অবস্থাতেই বিদ্যুৎ দপ্তর কোনো বিপদের মধ্যে না পড়ে। কেন্দ্র থেকে নির্দেশিকা দিয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে রীতিমতো সাবধান করা হয়েছে এ বিষয়ে। ncov2019@gov.in এই মেল আইডি থেকে আসা কোনো মেলে ক্লিক করলেই বিপদে পড়তে হতে পারে দপ্তরকে। সেক্ষেত্রে চীনা হ্যাকাররা সংস্থার গোটা সিস্টেমকেই হ্যাক করে নিতে পারে। ncov2019@gov.in বলে একটা মেল থেকে স্পুফ করতে পারে। স্পুফটা মানেটা হচ্ছে যে একটা এমন রকম মেল আসবে, সেটা মনে হয় এটা সাধারণ মেল, ওটা এমন কিছু নাই, কিন্তু খুললে তার মধ্যে থেকে একটা অ্যাটাচমেন্ট এসে আপনাদের কম্পিউটারের মধ্যে এন্টার করবে, সেটা মালওয়্যার বলা হয়। ওই মালওয়্যারটা ইনস্টল হয়ে যে পাঠিয়েছে এই মেইলটাকে, সে আপনার কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারে, কম্পিউটার পিছন দিক থেকে আর নেটওয়ার্কটাকেও কন্ট্রোল করতে পারবে। ওটা আমাদের মেইল সার্ভারগুলোর মধ্যে আমাদের একটা কিছু কোড লেখা হয়, ব্যবস্থা লেখা হয়, সেই ব্যবস্থাতে ওটা ওই মেইলগুলোকে যেন কেউ অ্যাক্সেস না করে সেই ব্যবস্থা আমরা শুরুতে করে রাখি। যদিও এ বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। সাবধানতা অবলম্বনে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ বলেই জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্তারা। ক্যামেরায় অরূপ দাসের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ। বাগনানে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছিল মায়ের। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গতকাল আমরা দেখেছিলাম কিভাবে বাগনান থানায় সাধারণ মানুষ, এলাকাবাসী, তার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখাতে থাকেন। আজকে আবারও অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী, তার নেতৃত্বে একটা বিক্ষোভ ওখানে দেখানো হয়। এইটা তো একটা বিষয় রয়েছে, যদিও এই বিক্ষোভ থেকেই, যেটা অগ্নিমিত্রা পল অভিযোগ করছেন, স্থানীয় তৃণমূল নেতার ছেলে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীর পায়ে কোপ মেরেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা আরো বড় আকার নিয়েছে বাগনানে। ময়না তদন্তের পর বাগনানের বাড়িতে ফিরল মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার দেহ পৌঁছতেই ভিড় জমল তার বাড়িতে। তাকে শেষ শ্রদ্ধা জানান প্রতিবেশীরা। এদিন মৃতার বাড়িতে যান বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও দলীয় নেতা কর্মীরা। এদিকে অভিযুক্তদের পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ান সেই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। যোগ দেন প্রতিবেশীরাও। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। কুশ বেরা, তার ছেলে তন্ময় বেরা বা তনয় বেরা, কিছু একটা নাম হবে, তন্ময় বেরা প্রবাবলি, সে হঠাৎ করে আমাদের এই ছেলেটির পায়ে কুড়ুল মারে। আপনারা সবাই সেখানে ছিলেন, আপনারা দেখেছেন পাটা ঝুলছিল কুড়ুলের আঘাতে। আমরা তাই এখানে বাগনান পুলিশ স্টেশনে এসেছি। আমরা মাননীয় এসপি সাহেবকে বলেছি
মিস্টার রানা মুখার্জি, উনি আমাদের আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ওকে অ্যারেস্ট করা হবে, আজকের মধ্যে অ্যারেস্ট করা হবে। যদি অ্যারেস্ট না করা হয় কালকে আমরা আবার অন্য ডিসিশন নেব কিভাবে আমরা কি করব। কিন্তু উনি যখন আশ্বস্ত দিয়েছেন, আশ্বস্ত করেছেন, আমরা ওনাকে সম্মান জানিয়ে, ওনার কথার সম্মান জানিয়ে আমরা এখন ওয়েট করব আজকের মধ্যে যাতে ওই ছেলেটি অ্যারেস্টেড হয়। মঙ্গলবার বাগনানের গোপালপুরে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন। চিৎকার শুনে বাঁচাতে এলে নির্যাতিতার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই এলাকার কয়েকজনকে নিয়ে ওই যুবতীর বাড়ি থেকে বের হতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কুশ বেরাকে। অভিযুক্ত কুশ বেরাকে বহিষ্কার করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ঝাড়খণ্ডে সিধু কানুর বংশধর রামেশ্বর মুর্মুকে খুন করা হয় নৃশংসভাবে গত 13ই জুন। এই ঘটনার প্রতিবাদে বীরভূমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সংগঠনের নেতা নেত্রীরা। ঝাড়খণ্ডের ভগ্নাদিহি গ্রামে শহীদ সিধু কানহুর বংশধর রামেশ্বর মুর্মু গত 13ই জুন নৃশংসভাবে খুন হয় নিজের গ্রামে। এই হত্যার প্রতিবাদে সিবিআই তদন্ত চেয়ে এবং দোষীদের গ্রেপ্তারি ও কঠোর শাস্তির দাবিতে বীরভূমের শেওড়াকুড়ি দুমকা রাস্তা অবরোধ করেন বীরভূম আদিবাসী গাঁওতা সদস্যরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদবাজার থানার পুলিশ। এরপর প্রশাসনের কথা শুনে অবরোধ তুলে নেয় তারা। শেওড়াকুড়ির দুমকা রাস্তা ছাড়াও বীরভূমের পাঁচামি এলাকা ও শালবাদরা এলাকায় অবরোধ চলে। আদিবাসী গাঁওতা নেতা রবীন সরেন জানান, যদি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। আগামী সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি পৌঁছে যাবে, এমনটাই বলছেন হু প্রধান। এবং এর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন। হুয়ের প্রত্যেক দিনের যে কোভিড-19-এর আপডেটের জন্য বুলেটিন দেওয়া হয়, সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে তিনি পরিষ্কার একটা বিষয় বলেছেন যে অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। যে হারে এই মুহূর্তে সংক্রমণ বাড়ছে তাতে করে অক্সিজেন একটা ভাইটাল রোল প্লে করছে। যারা কোভিড আক্রান্ত তাদেরকে অক্সিজেন অনেক বেশি করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে একটা ইতিবাচক রেজাল্ট আসছে। সার্বিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইতিবাচক দিক। তবে যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই 1 কোটিতে পৌঁছে যাবে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা।
পরীক্ষা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের নয়া তথ্য, চলতি পরিস্থিতিতে প্রতি সপ্তাহে নতুন করে সংক্রমিত হচ্ছেন 10 লক্ষ মানুষ। তা দেখে হুয়ের উদ্বেগ, আগামী সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে 6,20,000 কিউবিক মিটার অক্সিজেন প্রয়োজন প্রতিদিন। Less than 10,000 cases were reported to WHO. In the last months, almost 4 million cases have been reported. We expect to reach a total of 10 million cases within the next week. This is a sober reminder that even as we continue research into vaccines and therapeutics, we have an urgent responsibility to do everything we can with the tools we have now to suppress transmission and save lives. অন্যদিকে আগামী কয়েক সপ্তাহে প্রায় 300 জনের শরীরে করোনার নতুন ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক রবিন স্যাটক এবং তার সহকারীরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন তার ট্রায়াল হিসাবে 300 জন ভলান্টিয়ারও ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন। গোটা বিশ্বে প্রায় 120টি কোভিড-19 ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে। সাফল্য দ্রুত পাওয়া যাবে বলে আশাবাদী গবেষকরা। এদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজাকে রাষ্ট্রসংঘের তরফে সম্মানিত করা হয়েছে সদ্য। গত মঙ্গলবার জনসেবা দিবসে তাকে সম্মান জানায় ইউএন। কোভিড-19 সঙ্গে যুদ্ধে যেভাবে কেরল জয়ী হয়েছে তারই প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার আসি ভারতের পরিস্থিতির দিকে। ভারতে করোনায় আক্রান্ত মানুষের থেকে বেশি সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বেশি এবং সুস্থ হয়ে উঠছেন অনেক বেশি মানুষ। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক দিন যেরকমভাবে সংক্রমণ ছড়াচ্ছে, যেরকম হারে প্রত্যেক দিনের যে ডেটা আসছে তা স্বাভাবিকভাবে চিন্তা মানুষের মনে বাড়িয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রকের যারা কর্তারা রয়েছেন তারাও কিছুটা চিন্তিত, কারণ গত 24 ঘন্টায় 16,000-এর বেশি, প্রায় 17,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, যা স্বাভাবিকভাবে চিন্তা। আর যদি দেশের টোটাল আমরা করোনা আক্রান্তের সংখ্যা দেখি তাহলে তা 4,73,000 ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু প্রায় 15,000-এর কাছাকাছি। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রথমবার 16,000 ছাড়ালো। অন্যদিকে মোট সংক্রমিতের নিরিখে মুম্বাইকে ছাপিয়ে গেল দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,73,105। শেষ 24 ঘন্টায় 16,922 জন নতুন করোনা রোগীর হদিশ মিলেছে। তার মধ্যে দিল্লিতে সংক্রমিত হয়েছেন 3,788 জন। আপাতত রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70,390, যা মুম্বাইয়ের থেকে বেশি। মায়ানগরীতে মোট আক্রান্তের সংখ্যা 69,625, যদিও তাতে খুব একটা উদ্বিগ্ন নয় কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দেশের মাত্র 15.34% করোনা রোগীকে আইসিইউতে রাখতে হয়েছে। ভেন্টিলেটরে দেওয়া হয়েছে মাত্র 4.16% রোগীকে। আগের থেকে অবশ্য বৃহস্পতিবার মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 418 জনের। তার আগের 24 ঘন্টায় সে সংখ্যাটা ছিল 465। সব মিলিয়ে দেশে মোট 14,894 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত দুদিনের ধারা বজায় রেখে বৃহস্পতিবারও 10,000 জনেরও বেশি রোগী করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন। বরং দুদিন ধরে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাটা যেখানে 10,000 থেকে 11,000-এর মধ্যে ছিল, গত 24 ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে 13,048-এ। সব মিলিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 2,71,697 জন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবারে আসবো একটি গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি তাতে করে জানতে পারা যাচ্ছে আগামী 12ই আগস্ট পর্যন্ত সমস্ত লোকাল প্যাসেঞ্জার এবং মেল ট্রেনগুলো বাতিল করা হয়েছে, বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত খবর। যদিও স্পেশাল ট্রেনগুলো যেরকম চালানোর পরিকল্পনা রয়েছে রেলের, সেই রকমভাবেই চালানো হবে। স্পেশাল রাজধানী, স্পেশাল মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন এগুলো চালানো হবে। তবে প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন, মেল ট্রেন এবং সাবারবান যে ট্রেন অর্থাৎ লোকাল যে ট্রেনগুলো সেগুলো চালানো হবে না। 12ই আগস্ট পর্যন্ত তা কোনো রকমভাবে চালু করা হচ্ছে না, অর্থাৎ 12ই আগস্ট পর্যন্ত কোনো রকমভাবে প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন এগুলো চলবে না। পরিষ্কার এটা রেল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রেস বিবৃতি দিয়ে। এদিকে টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, তার নাকি একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই ফেক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু দুষ্কর্ম করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায়
কিছুটা বিব্রত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেছেন এবং এই বিষয়টা তার ফ্যানেদের কাছে তুলে ধরেছেন এবং কোনো রকমভাবে তারা যাতে কোনো রকম ফাঁদে না পা দেন সেই বিষয়ে সাবধান করেছেন। ফাঁকে ফোকরে ফেক অ্যাকাউন্টের যে বেজায় রমরমা চলে সেলিব্রিটিদের নিয়ে তা নতুন করে বলার কিছু নেই। তবে সেটা যদি ফেক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে জালিয়াতি করে টাকা নেওয়া হয় কোনো আর্টিস্টের নাম করে, তবে তা আরও ভয়ঙ্কর। জলি ডিভা শ্রাবন্তী চ্যাটার্জি এবার সেরকমই স্ক্যামের শিকার। তার নাম করে অ্যাকাউন্ট খুলে বহু সংখ্যক মানুষের থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি। ঘটনা জানতে পেরে অভিনেত্রী নিজের অ্যাকাউন্টে বিবরণ দেন সমস্ত ঘটনার। আরোহী নিউজের অনুরোধ, এই অ্যাকাউন্ট বা এরকম কোনো অ্যাকাউন্টকে বিশ্বাস করার আগে তার অথেন্টিসিটি যাচাই করে নিন। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। এবার নজর রাখবো ময়দানের খবরে। ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান সমর্থক তাদের অনেক দিন ধরেই একটা প্রশ্ন ছিল যে শতবর্ষের যে অনুষ্ঠান ক্লাবের, সেই শতবর্ষের অনুষ্ঠানটা কি হবে। যদিও করোনা উদ্ভূত পরিস্থিতির জেরে ক্লাব কর্তৃপক্ষ কোনো অনুষ্ঠান বা বড়সড় জমায়েতের কথা তো ভাবতেই পারছিলেন না, তবে একটা নয়া উদ্যোগ, অভিনব একটা ভাবনা চিন্তা ক্লাব কর্তৃপক্ষের। ক্লাবের লোগো দেওয়া মাস্ক এবং স্যানিটাইজার আনলেন ক্লাব কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। শতবর্ষের অনুষ্ঠানের অনেক কিছুই এবার কাটছাঁট করতে হয়েছে ইস্টবেঙ্গলকে করোনার প্রভাবে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হওয়ায়। তবে এবার এই কঠিন পরিস্থিতিতেও প্রিয় ক্লাবকে যাতে আরও বেশি করে জড়িয়ে রাখতে পারেন ক্লাব সমর্থকরা, তার জন্য শতবর্ষের লোগো দেওয়া মাস্ক আনলো লাল হলুদ, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার। দুই প্রধানের মাস্ক অবশ্য আগেই বাজারে এসেছে, তবে এটি ক্লাবের নিজস্ব মার্চেন্ডাইজ। আপাতত 1.5 লক্ষ মাস্ক ও স্যানিটাইজার বিভিন্ন ক্ষেত্রে বিতরণ করবে ক্লাব কর্তৃপক্ষ। সদস্য সমর্থক ছাড়াও যার মধ্যে থাকবে পুলিশ, ক্রীড়া মন্ত্রকের লোকজনও। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো শতবর্ষের এই মাস্ক ও স্যানিটাইজার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্লাবের শীর্ষস্থানীয় কর্তারা। মহামারী ও উম্পুনের বিপর্যয়ের পর থেকেই ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকরা যেভাবে ত্রাণ সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করলেন মন্ত্রী। ইস্টবেঙ্গল ক্লাবের অভিনব প্রয়াস নিজেদের শতবর্ষের প্রোগ্রামকে কাটছাঁট করে সেখান থেকে করোনার জন্য, সেখান থেকে আমফানের জন্য, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমি আমফানের সময় হোক, করোনার সময় হোক, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছি সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু আমি সেখানে দেখেছি ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের নামে প্রচুর যুবক তারা কিন্তু গরিব মানুষের কাছে পৌঁছে গেছেন খাদ্য সামগ্রী নিয়ে। ক্লাব কর্তা দেবব্রত সরকার জানান, ফিফা করোনা মোকাবেলায় সচেতনতা ছড়াতে বিশ্বজুড়ে ক্লাবগুলোকে যে নির্দেশ দিয়েছিল তার অনেক আগে থেকেই এই মাস্ক ও স্যানিটাইজারের ভাবনা তারা ভেবেছেন। পাশাপাশি সমর্থকদের কাছে তার অনুরোধ, ক্লাবের নাম বা লোগো লাগানো জিনিস ক্লাব থেকেই কিনুন। আমাদের দেশে এইটা রোকা খুব অসম্ভব, যদিও আমাদের রেজিস্ট্রেশন নেওয়া আছে আমাদের লোগোর উপরে, কিন্তু আমরা অনুরোধ করি, সবসময় বলে থাকি যে তোমরা এর থেকে বিরত থাকো, তোমরা পড়ো না, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। যে মানুষজন কিনেন তাদের কাছে রিকোয়েস্ট যে তারা ক্লাব থেকে সংগ্রহ করুন, বাইরের থেকে সংগ্রহ না করে। আপাতত ক্লাব তাঁবুতেও পাওয়া যাবে এই মাস্ক ও স্যানিটাইজার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আগামীকাল আরও বিভিন্ন খবর দিনের সেরা খবরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব নিউজ ভিউজে। তবে দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।